গুড মর্নিং। আজকে আমরা ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ভোরবেলা বেরিয়েছি, এখনও তখন সূর্যের আলো ফোটেনি, অন্ধকার। আমাদের ব্যাগপত্র রেডি করে নিয়ে আমরা বেরোলাম। স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেনের লেট আছে, তো আমরা বসে চা খেলাম। চা খাবে তো? চা খাবে না? আমাদের যাওয়ার কথা ছিল একদিন আগে, যেহেতু সেই অনুযায়ী আমাদের টিকিট ছিল, কিন্তু আমরা একদিন প্রবলেমের জন্য আমরা একদিন পিছুত হলো। সেই কারণে এক্সপ্রেসের টিকিট ক্যান্সেল করে আমরা বাগনান থেকে 6:13 ঝাড়গ্রাম লোকাল ধরে রওনা দিলাম। যত ঝাড়গ্রামের কাছাকাছি আসছি আমরা দু সাইডে দেখতে পাচ্ছি সেই জঙ্গল, কাজু বাগানের জঙ্গল এবং শাল গাছের জঙ্গল। সুন্দর দৃশ্য চারিদিকে, যেন পাহাড়ে উঠছে আর পাহাড় পাহাড় ভাব এসে যাচ্ছে মোটামুটি যত ট্রেনটি এগোচ্ছে। ট্রেনের মধ্যে নিজেদের মধ্যে একটু হাসি মজা, এর মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব বেলপাহাড়ি ঝাড়গ্রাম। যার পথে চোখে পড়ল জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় ট্রেন এবং মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই ট্রেন এবং মালগাড়ির কিছু ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখলাম। চারিদিকে পড়ে রয়েছে মালগাড়ি এবং এক্সপ্রেসের পড়ে আছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশন। এই ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা যাব অনন্যা রিসেপশন, আমাদের যেখানে হোটেল বুকিং আছে। এই হলো অনন্যা রিসেপশন। আমাদের আজকে দুদিন এখানে আমাদের থাকা হবে, 2 রাত 3 দিন। রিসেপশনটা যথেষ্ট বড় ছিল, ভীষণ নিরিবিলি এবং চারিদিকে সেরকম লোকজন নেই। এবং যেহেতু অক্সিজেন, তো বোটিংও ছিল না বেশি, আমরাই ছিলাম এবং আরও দু চারটে ফ্যামিলি ছিল হয়তো, সম্ভব খুব একটা চোখে পড়েনি। আমরা রুমে এসে নিজেদের মতো করে যে যার মতো ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা লোকালের যেসব দর্শনীয় স্থানগুলি আছে আমরা বেরিয়ে পড়ব দর্শনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি, আমরা আজকে দর্শনে বেরিয়েছি ঝাড়গ্রামের কাছে বেরিয়ে সব দর্শন রয়েছে, দর্শন করার জায়গা রয়েছে। তো জঙ্গল, হাতির জঙ্গল এটা বলে। তো এই সেই জঙ্গলের ভেতর দিয়ে গেলাম, যেখানে হাতি পাশ থেকে পাশে আসে জল খাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছলাম, প্রথমেই আমরা এসে পৌঁছলাম কনক দুর্গা মন্দিরে। তো এখানে গাড়ি পার্কিং করে আমরা তো কনক দুর্গা মন্দির দর্শনে যাব। ভীষণ সুন্দর পরিবেশ, দুদিকে জঙ্গল, দুদিকে জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আমরা চলেছি কনক দুর্গা মন্দির দর্শনে। সামনে ছিল আমার এক ছাত্রী, চারিদিকে জঙ্গল দেখো। তো আমাদের সঙ্গে গিয়েছিল। মানে এই হলো কনক দুর্গা মন্দির, চারিদিকে জঙ্গল এবং মাঝখানে কনক দুর্গা মন্দির। এবং পাশে যে স্কুলের ছাত্ররা এসেছিল দেখলাম, তারা কুকুর এবং হনুমান বিস্কুট খাওয়াচ্ছিল। আমরা কনক দুর্গা মন্দির দর্শন করব। খুব পপুলার স্থান এটা, শুনেছি, অনেক নাম শুনেছি, প্রথমবার দেখলাম কনক দুর্গা মন্দির। ইউটিউবে সার্চ করলেই ঝাড়গ্রাম সার্চ করলে কনক দুর্গা মন্দিরের ছবি এসে আসে। এই হলো সেই কনক দুর্গা মন্দির। ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তার ভেতরে ঠাকুরের ছবি তুলতে পারিনি। এরপর আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি নামে পরিচিত পুরনো সেই রাজবাড়ি। চারিদিকে দেখছি পুরো রাজবাড়ির কিছু অংশ পড়ে রয়েছে। মন্দিরটা পুরো নির্মাণ করা হয়েছে, তার পাশে রয়েছে পুরনো মন্দির, যেটা পুরনো মন্দির ছিল আগে, সেই পুরনো মন্দির এবং ভাঙা প্রাসাদের কিছু অংশ। চারদিক থেকে সন্ধ্যেবেলা বা বিকালবেলাও যদি আসা হতো তাহলে জিনিসটা আরও ভৌতিক লাগতো আর কি বিষয়টা।
আমরা এসেছিলাম দিনে আলোয় সকালবেলা, তবু আমরা ভেতরটা একটু ঘুরে দেখলাম। চারিদিকে ভাঙা স্তূপ পড়ে রয়েছে, রাজবাড়ির অংশ, রাজাদের অংশ। সুন্দর একটা মন্দির হয়েছে, মন্দিরে পুজোও হচ্ছে দেখলাম। পুজো করার জন্য এক মহিলাও ছিলেন, উনি আমাদের ভেতরে ডাকলেন, কিন্তু আমরা আর ঢুকিনি ভেতরে, সামনেতে প্রণাম করে চলে এসেছি, যেহেতু অনেক দেরি হয়ে যাবে। তারপর চারিদিকে ঘুরে 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 আমরা একটু দেখলাম। পুরনো বাড়ির পুরনো অংশ কিছু পড়ে রয়েছে, ভেতরে রয়েছে সমস্ত লিখে রেখেছে, যারা আসে তারা কিছু এঁকেছে লিখেছে। বহু বছরের পুরনো প্রাসাদ পড়ে রয়েছে। এখন এই প্রাসাদ, এখন এই রাজবাড়িটি এখন একটা স্কুলের অধীনে চলে গেছে। তো একটা ছোট স্কুল এখানে চলে, ICDS স্কুল দেখলাম, চোখে পড়লো। এখানে সব দাসরা থাকতো সম্ভবত, সরকারি স্কুল, রান্নাঘর। হ্যাঁ, ঘুরে ঘুরে আমরা বাইরের দিকে বেরোলাম। আর রাজবাড়িতে এখানে একটা ছোট মন্দিরের মতো আছে। এই হচ্ছে চিল্কিঘর রাজবাড়ি। এই রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, চিল্কিঘর রাজবাড়ি। রাজা মহারাজারা নেই, কোনো উত্তরসূরিও নেই, এখন গভর্নমেন্টের আন্ডারে। ICDS স্কুল চলছে এখন। এটা সেই জায়গা যেখান থেকে বর্ষাকালে জল উপচে পড়ে, প্রায় 1.5 মানুষ ওপর দিয়ে জল যায় এবং গাড়ি যেতে পারে না, এবং গাড়ি যদি যেতে চায় তো টেনে নিয়ে নিচে নেমে যায়, মোটরসাইকেল বা মারুতিকেও টেনে নিয়ে যায় অনেক সময়। সেই জায়গা, সেই ব্রিজটি। এরপর আমরা এসে পৌঁছলাম বাদুড়ঝোলা ইকো ট্যুরিজমে। তো এখানে রয়েছে আগে মানুষের যে বন্য জীবনে যেসব জিনিসপত্র ব্যবহার করতেন, মানে অ্যান্টিক বস্তু সংরক্ষণশালা। তো সেই সংরক্ষণশালা দেখব। বাইরে খুব সুন্দর কিছু কারুকার্য করা রয়েছে, এগুলো সংরক্ষণশালা। তো এখানে কিছু অ্যান্টিক বস্তু রাখা আছে, যেগুলো আগেকার মানুষ ব্যবহার করত, এখানকার মানুষেরা। সেই সমস্ত অস্ত্র এবং ব্যবহৃত জিনিসপত্র সব সুরক্ষিত রয়েছে, এবং কিছু ওনাদের কাহিনীও এখানে সংরক্ষিত রয়েছে। দাবামা এবং যন্ত্র, আরও অনেক বাদ্যযন্ত্র, যেগুলি বাজিয়ে ওরা আমোদ বোধ করতো আগে এখানে যে সমস্ত আদিবাসী থাকতেন। ছৌ নাচের মুখোশ, পুরুলিয়ায় বিখ্যাত ছৌ নাচ। তো তারও এখানেও কিছু অংশ, এখানে পুরুলিয়ার মতো আদিবাসীরাও এই ছৌ নাচ খুব পছন্দ করতেন, আমার তারই অংশ। আমরা একটুখানি দেখলাম গরুর গাড়ির অংশ। অনেক পুরনো স্মৃতি, পুরনো জিনিসপত্র এখানে রাখা রয়েছে, এবং তাদের কাহিনী গল্পকারেও রাখা রয়েছে কিছু ছবি সূত্র। এরপর আমরা চলেছি ক্রিস পার্কের উদ্দেশ্যে। কিডস পার্ক, এবং যেখানে পাখিরালয় রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে সেই স্থানে। বিরাট বড় পার্ক,
বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে, এটাকে পাখিরালয় বলা হয়। বাচ্চারা ভীষণ আনন্দ পাবে এই জায়গায় এলে, বিভিন্ন রকম পাখি দেখে, পাহাড়ি পাখি এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। সারাদিন ঘোরাঘুরিতে দুপুর হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল। আমরা তারপরে শেষে গিয়ে পৌঁছলাম করং দুর্গা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া অসাধারণ ছিল। দু তিন রকমের তরকারি ছিল, ভাজা ছিল এবং পোলাও ছিল, এবং তার সঙ্গে আমরা নিয়েছিলাম এক্সট্রা দেশি মুরগির ঝোল। সব মিলিয়ে আমাদের প্লেট পড়েছিল 320 টাকা। আর যদি সবজি ভাত শুধু নেওয়া হয় তাহলে 120 টাকা করেই পড়বে। দ্বিতীয় দিনে আমরা গেছিলাম বেলপাহাড়ি। আমরা এখন সকাল সকাল স্নান টান করে টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। তার মাঝে গাড়ির মধ্যে আমাদের একটু ফটোশ্যুট। আমরা চলেছি বেলপাহাড়ি। বেলপাহাড়ির মনোরম দৃশ্য উপভোগের উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেলপাহাড়ি ট্যুরের দ্বিতীয় দিনে আমরা চলেছি বেলপাহাড়ির খাদারানি লেক দর্শনে। এই খাদারানি লেকটি মূলত ওখানে একটি বেশ বড়সড় নাম, পিকনিক স্পট হিসাবে খুবই পরিচিত। এটা হচ্ছে খাদারানি লেক। ওই দূরে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়েও আমরা যাব পরে। তো এখন এই লেকটি আমরা ঘুরে ঘুরে দেখব। লেকের চারিদিকে এখন যেহেতু বর্ষাকাল নয়, তো এই বর্ষাকালে এখানে লেকের জল ভরপুর থাকে এবং অনেক পরিযায়ী পাখি এখানে এসে বসে শুনলাম। আর এই জঙ্গলটি এখন শুকনো পাতা, তখন কচি পাতায় ভরা থাকে, ভীষণ সবুজ দেখতে লাগে। এখন আমরা এগিয়ে চলেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটা থেকে পুরো লেকটা এবং পাহাড় ভালো করে দেখা যায়। তো আমরা সেই ওয়াচ টাওয়ারে চলে এসেছি এখন। সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা দেখব আমাদের এই খাদারানি লেকটি কীরকম দেখতে লাগে। আমরা এখন উপরে আছি খাদারানি লেকের যে ওয়াচ টাওয়ারের ওপরে আছি। ওয়াচ টাওয়ার নিচ থেকে আমাদের মিসেস আর একটি ছাত্রী ছিল, তারা দাঁড়িয়েছিল নিচে, মৌসুমি। তো এই পাহাড়গুলি দেখতে পাচ্ছি আমরা দূর থেকে। তিন দিকে তিন রকম পাহাড় এবং মাঝখানে লেক। এই পাহাড়গুলির নাম রয়েছে, তো এই মুহূর্তে নাম আমার মনে নেই। তো যাক, তিন দিকে তিনটে পাহাড় এবং এই মাঝখানে লেক। লেকের জল এখন অল্পই রয়েছে। এই পাহাড়টা আমরা যাব, এই মন্দিরে আমরা যাব উল্টো দিক দিয়ে ঘুরে। ওই পাহাড়টি গন্ধাসিনী পাহাড় নামে পরিচিত এখানে। তো এই পাশে আরও দুটি পাহাড় রয়েছে, যে পাহাড়গুলি নাম এই মুহূর্তে আমি জানি না বা মনে পড়ছে না। তো এই জায়গাটি অপূর্ব সুন্দর।
ভীষণভাবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই পাহাড়টি, এবং এই ওয়াচ টাওয়ার থেকে পুরোপুরি দৃশ্যটা দেখার মতো ছিল, অপূর্ব একদম। চারিদিকে শাল গাছের জঙ্গল, হ্যাঁ পুরোই শালবন, শাল পাতা, শাল গাছ, পুরোই শালবন সব। তারপরে রয়েছে এই মাঝখানে খাদারানি লেক, এবং এই ওয়াচ টাওয়ারটা করা হয়েছে এই খাদারানি লেকটি পুরোটি দেখার জন্য। জঙ্গলটি ভীষণ ঘন জঙ্গল, বর্ষাকালে এর নতুন পাতা গজায় যখন, তখন সেটা একটা সুন্দর অন্যরকমের এই হলো রূপ খাদারানি ফুটে ওঠে। লেক। এবং এদিকে তিনটে জলটি পাহাড় লেকের আছে, জল ওইদিকে পুরোপুরি একটা ভরা পাহাড়, থাকে, ওইদিকে একটা পাহাড়, চারিদিকে ওইদিকে একটা পাহাড়। পরিযায়ী পাখি থাকে, এবং তিনদিকে তিনটে এটা পাহাড় পিকনিক, আছে। মেনলি এটা পিকনিক স্পট হিসাবে পরিচিত। তো পাহাড়গুলোর প্রচুর নাম আছে, পিকনিক নামগুলো হয় এখানে, নেটে সার্চ করে বিভিন্ন পেয়ে জায়গা যাবে। থেকে মানুষজন আসে পিকনিক করতে। আমরা এসেছি ঠিক শীতের শেষ, গরমের শুরুর দিকে, তাই এখন লেকে জলও নেই, এবং পাতাগুলিও, গাছের পাতাগুলি ঝরে গেছে, তাই সেরকম সৌন্দর্য উপভোগ করতে আমরা পারছি না, এবং বিশেষ করে পরিযায়ী পাখি নেই, তাই আমরা বেশিক্ষণ আর ওয়েট করলাম না, আমরা এখন চললাম। আমরা এখন যাচ্ছি ওই যে দূরে পাহাড়টি দেখেছিলাম, গন্ধাসিনী পাহাড়, ওই গন্ধাসিনী পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা এসে পৌঁছালাম গন্ধাসিনী পাহাড়ে। এখন আমরা এই গন্ধাসিনী পাহাড়ে উঠব। যা কঠিন ওঠা, খাড়া পাহাড়, আমরা মোটামুটি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছি। প্রত্যেককেই জল এবং শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবে। আমাদের প্রবলেমটা হয়েছিল, আমাদের সঙ্গে যারা ছিল তারা জলের বোতলটাকে গাড়িতে রেখে দিয়েছিল। আমার কাছে জল ছিল, আমার কাছে এক বোতল জল ছিল, সেই জলটা খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। তো আমাদের খুবই কষ্ট হয়েছে জলের অভাব, কারণ ওইখানে কোনো জল পাওয়া যাবে না। তাই প্রত্যেকে জল এবং শুকনো খাবার নিয়ে আসবে। পাহাড়টা খুবই খাড়াই, তো উঠতে খুবই কষ্ট হবে, জলটা লাগবে। অবশেষে আমরা এই গন্ধাসিনী পাহাড়ের ওপরে উঠতে সক্ষম হলাম। আমার মিসেসের একটু পায়ের প্রবলেম ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল, তবু তাকে কোনো রকম টেনে হিজড়ে তুললাম আর কি। চলো। তো শেষে আমরা মোটামুটি উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, খুব সুন্দর একটি মন্দির, বাসুদেব। অবশেষে আমরা উঠে এলাম। শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে ওই মন্দিরে, মানুষ অনেক আগে উঠে গেছে, আমরা সেখানে রয়েছে শান্তিতে বসে বেশ কিছুক্ষণ ছিলাম। পাহাড়ে উঠতে আমাদের আধ ঘন্টার উপর সময় লেগেছে, প্রায় 40 মিনিটের সময় লেগেছে। মন্দির, তো সেই 40 মিনিটে যতটুকু কষ্ট হয়েছে, এই মন্দিরে বসার পর সমস্ত কষ্ট যেন লাঘব হয়ে গেল। সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া পাহাড়ের উপরে, এবং শীতল মন্দির। আমরা সেখানে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার উপরে বসেছিলাম এবং অপূর্ব দৃশ্য অনুভব করছিলাম। তারপরে আমরা ছবি তুললাম, ছবি টবি তুলে আরেকটা পাশে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপরে মহাদেবের মন্দির ছিল। তো আমাদের সঙ্গে আমাদের আগে আরেক পর্যটক এসেছিলেন, ওরা বেশ কিছুজন ছিলেন, ওরা আমাদের জানালো। এই রাস্তাটা দিয়ে আরেকটু উঠলেই আরেকটি মন্দির আছে, মহাদেবের মন্দির। হাঁপিয়ে গেছে, আর পাচ্ছি না। মহাদেবের দর্শন পেতাম, কিন্তু আমরা এতটা হাঁপিয়ে গিয়েছিলাম আর ভালো লাগছিল না, রোদের তাপটাও ছিল, কিন্তু ওখানে ভালো লাগছিল, তাই আমরা ওখানে বসে পড়েছিলাম। তো তারপরে আমরা ঠিক করলাম যে আমরা নেমে যাব, কারণ বেলা হয়েছে, খাওয়া দাওয়া হয়নি, কিছু খিদেও পেয়েছে। আমরা যেহেতু শুকনো খাবার নিয়ে উঠিনি, যেটা বলছিলাম যে শুকনো খাবার এবং জল অবশ্যই দরকার। সবথেকে বড় প্রবলেম হচ্ছিলো আমাদের জল। আমার কাছে যে বোতলটা ছিল, আমরা এই 5 জনে খেয়ে শেষ করে ফেলেছিলাম। তো নামার সময়ও ধরে ধরে নামা হচ্ছিল, খুবই খাড়া পাহাড়। তো
ওরা নেমে গিয়েছিলো, আমার মিসেস সেরকম নামতে পারছিল না, ওকে ধরে নিয়ে আমরা অনেকটাই সময় লাগছিল নামতে। আর প্রথমেই বললাম যে জলের প্রবলেম হচ্ছিলো, জলের একটু পিপাসা পাচ্ছিল। তো প্রত্যেকেই জলের বোতল অবশ্যই সঙ্গে করে রাখবে এই পাহাড়ে ওঠার সময়। তো আমার উপর একটু রেগে গিয়েছিলাম, যেহেতু আমি ভিডিও করছিলাম এবং এক হাত ধরেছিলাম, তো হাত ধরে আছি গো। আমার মিসেস একটু রেগে গিয়েছিল আমার উপরে, ভয় পাচ্ছিল যদি কিছু না আমার প্রবলেম হাত হয়ে ধরে যায়। না। যাক, আমরা অবশেষে নিচে নামলাম। নামার পর একটু কষ্ট ছিল, তাদের সঙ্গে সময় কাটালাম। এই ছিল গতশ্রেণী পাহাড়ের ভ্রমণ। নমস্কার, সবাই ভালো থাকবেন। পরবর্তী গন্তব্য ঢাঙি কুসুম, যার পথে আমরা দেখতে পেলাম অসাধারণ বাড়ির মধ্যে যেসব চিত্রকলা, যেগুলি অঙ্কন করেছেন কোনো শিল্পী নয়, বাড়ির মানুষই। এই দেখতে পাচ্ছেন এরা অঙ্কন করছিল, সেই সময় আমরা ছবি পেয়ে গেছি। বাড়ির বউয়েরাও এই অঙ্কনে লিপ্ত ছিল। আমরা এসে পৌঁছলাম ঢাঙি কুসুম, যেখানে রয়েছে হুদুদ জলপ্রপাত। আমরা গাড়ি থেকে নেমে এবার যাব হুদুদ জলপ্রপাতের উদ্দেশ্যে। সামনে কিছু দোকান রয়েছে, যেখানে পাথর কেটে কেটে বিভিন্ন রকমের শিবলিঙ্গ এবং থালা আসবাবপত্র তৈরি করে ওরা বিক্রি করছে। তো খুবই অল্প দামেই বিক্রি হচ্ছে, যেটা শিল্পী হাতের ছোঁয়া, যা আমরা দাম দিয়ে পূরণ করতে পারবো না, কিন্তু তাদের কাছে সেটাই হচ্ছে জীবিকা। খুব একটা বেশি কিছু এখানে কর্মসংস্থান নেই, তো ওইগুলোই ওদের জীবিকা। তো আমরা আস্তে আস্তে ঢাঙি কুসুম থেকে হুদুদ জলপ্রপাতের উদ্দেশ্যে যাচ্ছি। খাড়া পাহাড়ে অনেকটা পথ হেঁটে চলে এলাম এবং সবাইকে বলবো কিছু জল নিয়ে বেরোবে। জলটা প্রয়োজন লাগছে আমাদের, কারণ যতটা হাঁটছি পলাশ ফুলেছে, বেশিরভাগই খাড়াই পাহাড়ে। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ এবং চারিদিকে বসার জন্য একটু সিট করে দেওয়া আছে, যাতে কেউ হাঁপিয়ে গেলে হাঁটতে অসুবিধা হলে ওখানে বসে রেস্ট নিতে পারে। আমরা উঠে এলাম, এবার নামছি হুদুদ জলপ্রপাতের দর্শনের জন্য নামছি। এই হলো হুদুদ জলপ্রপাত। এখন যেহেতু গরমকাল, তো তাই জলপ্রপাতে সেরকম স্রোত নেই বা জলপ্রপাতে সেরকম কিছু নেই। বর্ষাকালে এখানে ভরপুর জল থাকে এবং দেখার মতো জলপ্রপাতটি থাকে। আমরা ওখানে কিছুক্ষণ দর্শন করলাম জলপ্রপাত, এবং তারপরে আমরা একটু নিচের দিকে গেলাম। জল পড়ে। যে কিছু ছবি টবি আমরা তুলে তারপরে আমাদের গন্তব্যস্থলের দিকে, আবার পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিলাম। এরপর আমরা এসে পৌঁছলাম ঘাগড়া জলপ্রপাত। এখানেও সে একই অবস্থা, সেরকম জলপ্রপাতের স্রোত নেই, জল নেই। যেটি বর্ষাকালে যে রূপটি দেখতে পাওয়া যায়, সেই রূপের কোনো অংশই আমরা দেখতে পেলাম না। তবে সেই গর্তগুলি দেখতে পেলাম, যেখানে জলের চাপে নরম শিলা ঢুকে গিয়ে গলে গিয়ে শক্ত শিলা রয়ে গেছে। তো সেই গর্তগুলি তৈরি হয়েছে। তো যারই নাম অনুসারে ঘাগড়া, অর্থাৎ কলসিতে জল ভরা আর কি, সেরকম নাম অনুকরণ করা হয়েছে। এই হলো ঘাগড়া জলপ্রপাত। বর্ষাকালে এর আলাদা রকম রূপ দেখতে পাওয়া যায়। আমরা মোটামুটি জলের আওয়াজ পেয়েছি, অল্প হলেও ঝর্ণার জলের যে আওয়াজ, সে আওয়াজ পেয়েছিলাম। ইচ্ছা আছে বর্ষাকালে আরেকদিন আসার।
এরপর আমরা যাওয়ার পথে দেখে নিলাম তারাফেনী ব্যারেজ। সারাদিন ঘুরে ঘুরে প্রায় বিকেল 4টে বেজে যায়। তারপর আমরা খাবার জন্য একটি হোটেলে আসি। সেই হোটেলে দেখলাম খুব সুন্দরভাবে শালপাতার উপরে, থালার উপর শালপাতা দিয়ে তার উপরে ভাত এবং ভাজাভুজি তরকারি সাজিয়ে দিয়েছিল। তারপরে আমরা তার সাথে নিয়েছিলাম মাটন নিয়েছিলাম ওই দিন। তো ভালোই ঘোরা হলো, সারাদিন ঘোরা খাওয়া খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে আমাদের বেলপাহাড়ি। সবাই ভালো থাকবেন, নমস্কার। বেলপাহাড়ি ঘুরে আসুন, জায়গাটি খুবই সুন্দর এবং সকলেরই খুব ভালো লাগবে। মনোমোহন পরিবেশ, অসাধারণ লেগেছে আমাদের বেলপাহাড়ি ট্যুর। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।